পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ ক্ষমতায় আসীন হতে চাইলে সে যদি গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে আসতে চান, মুসলিম ভোট না পেলে তার এ রাজ্যে ক্ষমতায় আসীন হওয়াটা কার্যত অসম্ভব। জেনে রাখুন, ভারতবর্ষের তো রাষ্ট্রধর্ম বলে কিছু নেই, আমরা সেকুলার। এখানে রাষ্ট্রের যে সেকুলারিজমের সংজ্ঞাটা জানি, সেখানে পরিষ্কার রাষ্ট্র কোনো ধর্মকে প্রশ্রয় দেবে না, রাষ্ট্র সব ধর্ম থেকে দূরে থাকবে। দুর্নীতি, করাপশনের চাইতে নিজেদের প্রোটেকশনটাকে ওরা বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে। প্রোটেকশন, যে তৃণমূল আমাদের প্রোটেকশন দেবে, তৃণমূল চুরি করে প্রত্যেকের সংখ্যালঘু ভাই জানে। গণতন্ত্র বিপন্ন হবে, কারণ গণতন্ত্রের বিরোধীরা হচ্ছে আয়না। বিরোধী যদি দুর্বল হয়ে পড়ে, গণতন্ত্রে সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে জীবন জীবিকার উপরে হামলা হয়। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন 26-এর ভোটটাও তিনি তার দায়িত্বে লড়বেন। তুমি আমার, আমি তোমার। সন্দেশখালিতে যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সোমবারই গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই মঙ্গলবারে আমরা দেখলাম বিরোধী দলনেতা তিনিও পৌঁছে গেলেন এবং সেখানে যেই তুমি আমার, আমি তোমার বার্তা দিলেন, কোথাও নৈপথ্যে সরাসরি ভাষায় না বললেও তিনি কি এটাই বুঝিয়ে দিলেন যে মুসলিম ভোটের তারা কোনো গুরুত্ব দিচ্ছে না বা মুসলিম ভোটের আশা তারা করছে না? না, দেখুন, সংসদীয় গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রে, বহু পার্টির গণতন্ত্রে পশ্চিমবঙ্গের আঙ্গিকে যদি কেউ বলেন, তাহলে যে কোনো পলিটিশিয়ান মুসলিম ভোট অর্থাৎ সেকশনাল ভোট নিয়ে, যেখানে মুসলিম নেই, এই ভোটটা না নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হতে পারবে, এটা অন্তত সংখ্যাতত্ত্ব বলে না। কারণ এই মুহূর্তে প্রতি 3জন ভোটার পিছু একজন ভোটার হচ্ছে মুসলিম এই রাজ্যে, লাস্ট সেন্সাস অনুযায়ী। কিন্তু মানে খেয়াল রাখতে হবে, এখনও সেন্সাস আসেনি পরেরটা। দ্বিতীয়, এ রাজ্যে 125টার উপরে বিধানসভা কন্ট্রোল বাই, মানে ডমিনেটেড বাই মুসলিম, মানে ডিসাইডিং বাই মুসলিম। 66টার উপরে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, যেখানে 50%-এর উপরে মুসলিম আছে। এই যে জনসম্প্রদায়টা। দ্বিতীয় হচ্ছে, বিজেপির সর্বভারতীয় নেতা, এদেশের প্রধানমন্ত্রী বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে তাদেরই মানে রাজ্য নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব, শুভেন্দু অধিকারী শুধু এটা প্রথম নয়। আপনি খেয়াল করে দেখবেন যে 24-এর নির্বাচনের রেজাল্টের পরে কিন্তু একই স্টেটমেন্ট উনি দিয়েছিলেন যে আমাদের যারা ভোট দেয় না তাদেরকে আমরা দেখব না। এই কথাগুলো না, আমার মনে হয় রাজনীতির কথা হতে পারে না। এটা একদম আইডেন্টিটি পলিটিক্সটাকে শার্পলি ডিভাইড করা। কারণ আমি শুভেন্দু অধিকারীর রাজনীতির চরিত্রটা, রাজনীতির ইতিহাসটা কম বেশি জানি। 2007-এ যখন নন্দীগ্রামে উত্তাল গণ আন্দোলন, তখন তার মানে রাজনীতির হাতে খড়ি। এমনকি গণ আন্দোলনের শিকড় তার এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল যে স্বয়ং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি জননেত্রী, তার জনসভাতেও এত লোক হতো না, শুভেন্দুর জনসভায় এমন লোক হতো। আমার কোনো খেয়াল আছে 2007, তখন আমি ছাত্র, মানে নন্দীগ্রামে উত্তাল গণ আন্দোলন চলছে এবং গণহত্যাও পাশাপাশি, সিপিএমের নেতৃত্বে, বামফ্রন্টের অন্যতম শরিক। সেখানে আমরা ছাত্রদের বই দেওয়ার জন্য, অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের ঘরের ছেলে মেয়েদের, আমরা বই দিতে গিয়েছি, আমাদের ঢুকতে দেয়নি। মহেশ্বরী দেবীও ছিলেন তখন ওই টিমে। সেই সময় আমরা সাক্ষাৎ দেখেছি যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতে আসে, নন্দীগ্রামে একটা মেজর পার্সেন্টেজ ভোটার কিন্তু মুসলিম ভোট। সেই সময় নন্দীগ্রামে কোনো মুসলিম পরিবারে ছেলে হলে তার নাম রাখা হতো শুভেন্দু শেখ, শুভেন্দু আলম। অর্থাৎ গণ আন্দোলনটা মাটিতে কোন জায়গায় রুটেড হয়েছিল শুভেন্দুর নেতৃত্বে, যে মুসলিম পরিবারের তার মানে সন্তান, মানে তো সবারই ক্ষেত্রে একটা বড় পাওনা, তার সন্তানের নাম রাখছে শুভেন্দুর নামে। আমি জানি না শুভেন্দু অধিকারী হঠাৎ এরকম চেঞ্জ হলেও নাকি এটা পলিটিক্যাল কৌশল, কিন্তু যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ ক্ষমতায় আসীন হতে চাইলে সে যদি গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে আসতে চান, মুসলিম ভোট না পেলে তার এ রাজ্যে ক্ষমতায় আসীন হওয়াটা কার্যত অসম্ভব। জেনে রাখুন, কারণ এখানকার ডেমোগ্রাফি, এখানকার পপুলেশন কিন্তু একটা লার্জেস্ট পার্ট হচ্ছে মুসলিম। ফলে এই কথাগুলো আইডেন্টিটি পলিটিক্স হতে পারে, কিন্তু শুভেন্দুও ভালো করে জানা উচিত শুভেন্দুর, যে এখনও পর্যন্ত ভারতবর্ষে একটা বড় অংশের মুসলিম, জাতীয়তাবাদী মুসলিমরা কিন্তু বিজেপিকে ভোট দেয়। যাই না উনি কী চাইলেন, আমি ওনার পলিটিক্যাল হিস্ট্রি আমি বলে দিলাম যে উনি কীভাবে মুসলিম সমাজে পপুলার হয়েছিলেন নন্দীগ্রামে। আজ শুভেন্দু এই কথাগুলো বলছেন, কারণ পসিবল বিজেপি এখানে ক্ষমতায় আসাটা এইভাবে সম্ভবই নয়।
কিন্তু আমরা যতটা জানি রাজনীতিতে যদি কেউ ক্ষমতায় আসে, সেটা এই রাজ্যে হোক বা অন্য রাজ্যে, সেই রাজ্যের যারা একদম নাগরিক রয়েছে, মানে ভারতবর্ষের নাগরিক বা সেই রাজ্যে যাদের ভোটার রয়েছে, আধার রয়েছে, তারা তো সেখানকার বাসিন্দা। হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, তার পরিষেবা দেওয়া তো সেই রাজ্যের সেই শাসনে যিনি রয়েছে তার তো দায়িত্ব পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে এইভাবে সরাসরি বলে দেওয়া যে তাদেরকে ভোট মানে তারা না দিলে তাদেরকে দেখবো না, এটা কোন ধরনের রাজনীতি? না, এটা আমি বলছি ভয়ানক রাজনীতি। এই যে আইডেন্টিটি পলিটিক্স, সাম্প্রদায়িক রাজনীতিটার আজকে বীজ বপন হয়ে গেছে রাজ্যে। আগের বিগত সরকারের সময় খুন রাহাজানি ছিল, পলিটিক্যাল মার্ডার ছিল, অসহিষ্ণুতা ছিল পলিটিক্যালি, অন্য দলের নমিনেশন না দেওয়ারও উদাহরণ বামেদের বিরুদ্ধে আছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রকম কাস্ট পলিটিক্স, আইডেন্টিটি পলিটিক্স, যেখানে মমতাও সেই তাওয়ায় রুটি সেঁকছে, ঠিক একইভাবে বিজেপিও কিন্তু প্রধান বিরোধী দল সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তারাও কিন্তু এই তাওয়াতে রুটি সেঁকছে। আমি বলছি আপনাকে যে ভারতবর্ষের তো রাষ্ট্রধর্ম বলে কিছু নেই, আমরা সেকুলার। 76-এ আমাদের 42তম অ্যামেন্ডমেন্টে সেকুলার হয়েছি, কিন্তু তার আগেও আমাদের স্পিরিটে ছিল সেকুলারিজম। আমাদের সংবিধানের স্পিরিটটা কিন্তু ছিল পুরোপুরি সেকুলারিজম। এবং শুধু তাই নয়, এই মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমরা কিন্তু এখানে রাষ্ট্রের যে সেকুলারিজমের সংজ্ঞাটা জানি, সেখানে পরিষ্কার রাষ্ট্র কোনো ধর্মকে প্রশ্রয় দেবে না, রাষ্ট্র সব ধর্ম থেকে দূরে থাকবে। কিন্তু আমরা বাস্তবের সেকুলারিজমের যে প্র্যাকটিসটা পলিটিক্যাল পার্টির থেকে আমরা আশা দেখি, যেমন মমতা ব্যানার্জি ধরুন, আমি নামই বলছি, বা বিভিন্ন দলগুলো, বিজেপি বলুন, এক বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়ে সে ধর্মের রিচুয়াল জানুক আর নাই জানুক, সেখানে গিয়ে একটু তাওয়া সেঁকে নিল ভোটের জন্য। এই যে সেকুলারিজমের যে প্র্যাকটিসটা এই মুহূর্তে ভারতবর্ষের পলিটিশিয়ানদের মধ্যে চলছে, যেটা অরিজিনাল সেকুলার ডেফিনেশনের সম্পূর্ণ বৈপরীত্য, এবং বিজেপি তার থেকে এক কাঠি এগিয়ে গিয়ে যে একটা হিন্দু রাষ্ট্রের ব্লুপ্রিন্ট তৈরি করার যে একটা মানে অলিখিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, এবং লিখিত প্র্যাকটিস ওরা দেখবেন খুব শীঘ্রই আবার তৃতীয়বার বা চতুর্থবার ক্ষমতায় আসলে তারা তা করবে বা চেষ্টা করবে। এইটার কিন্তু এটারই কিন্তু পাঠ হচ্ছে শুভেন্দুকে বলতে হচ্ছে আমাদের ভোট না দিলে আমরা দেখব না সবকে সাথ সবকা বিকাশ, যেখানে প্রধানমন্ত্রীর বয়ান, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তাকে বারবার বলতে হচ্ছে। এই বলাটার পিছনে কিন্তু একটা কৌশলগত অবস্থান আছে, পলিটিক্যাল কৌশল। এই পলিটিক্যাল কৌশল হচ্ছে হিন্দু মুসলমান ভোটের একটা বড় ধরনের বিভাজন। এই বিভাজন করে বিজেপি হিন্দু ভোটটাকে চাইছে, আর পক্ষান্তরে বুঝেই নিন যে তার অপোজিটে কার ভোট যাবে, মুসলিম ভোটটা কোন দিকে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের সঙ্গে কথা বলেছি, এবং তিনি যেটা বলছেন যে এই বক্তব্যর পরে তৃণমূল সরকারকে কোথাও যে একটি সুবিধা করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কারণ এই যে বক্তব্য রেখেছে, সম্পূর্ণভাবে ইসলাম মুসলমান যারা এই রাজ্যের মূলত বলতে পারি যে বাসিন্দা আছে, তারা তো সম্পূর্ণভাবে বিজেপির এগেনস্টে চলে আছে। তো সেই সম্পূর্ণ ভোটটা তৃণমূল কংগ্রেস পাবে, এবং অন্যদিকে 34 বছরের বাম শাসনে একটা সেকুলার একটা হিন্দু সমাজ গড়ে উঠেছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপিকে ভোট দেবে না। তাহলে এই ভোটের একটা অংশ তৃণমূল কংগ্রেস পাচ্ছে। তো আগামী দিনেও তৃণমূল কংগ্রেস আসার সম্ভাবনা তো এই বক্তব্য করে দিচ্ছে। আপনার কি এটা মনে হয়? একদম, উনি স্বনামধন্য মানুষ, ওনার সাথে আমরা একাধিক টিভি প্রোগ্রাম করেছি, ওনার জাজমেন্টটা একদম ঠিক। আমি যে জায়গায় আশঙ্কা প্রকাশ করছি যে বলগাহীন দুর্নীতি, তৃণমূলের বলগাহীন অত্যাচার, একবজ্ঞা রাজনীতির যে একটা সিস্টেম পশ্চিমবঙ্গে চালু হয়েছে, যেখানে বিপুল ভোটে তৃণমূল জিতছে। 26-এ হয়তো দেখা যাবে 294টার মধ্যে সংখ্যাগরিষ্ঠ 254, 55, 60 অতিক্রম করে না যায়। কারণ নীতিহীন রাজনীতিটার চাষ যে বিজেপি করছে, যেই বিজেপি ভালো করেই জানে হিন্দু মেজরিটি এই ধরনের কাস্ট আইডেন্টিটি পলিটিক্সে খুব একটা ওই জুতোতে পা গলায় না, বরং সংখ্যালঘু পার্টটা যারা বিভিন্ন দেশে সংখ্যালঘুর একটা ইনসিকিউরিটির থেকে, এটা সাইকোলজি, ইনসিকিউরিটির থেকে তারা কিন্তু রুলিং পার্টির সাথে থাকার চেষ্টা করে। এক্ষেত্রে মুসলমানদের 100% ভোটটা পুরো তৃণমূল যেমন পাবে, কারণ এই সংখ্যালঘু এই ভাইয়েদের এখানে কিন্তু তৃণমূলের যে দুর্নীতি, করাপশনের চাইতে নিজেদের প্রোটেকশনটাকে ওরা বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে। প্রোটেকশন, যে তৃণমূল আমাদের প্রোটেকশন দেবে, তৃণমূল চুরি করে প্রত্যেকটা সংখ্যালঘু ভাই জানে। মাতঙ্গিনী হাজরা যারা ধর্ণা দিচ্ছে তৃণমূলের নেতাদের চাকরি চুরির অপরাধে, তাদের মধ্যে কি মুসলিম নেই? আছে, কিন্তু তারা প্রোটেকশনটাকে প্রাধান্য দিচ্ছে, যে মমতা আমাদের প্রোটেকশন দেবে। আর অপরপক্ষে যে পার্টটা আপনি বললেন, একটা বড় অংশের সেকুলার হিন্দু, তারা কিন্তু এই কথাগুলো অন্যভাবে নেবে, রিয়াক্ট করবে। হয় তাদের একটা বড় অংশের ভোট চলে যাবে তৃণমূলে কিংবা বামেতে।
আমি আখিরে যেটা বলছি যে রাজ্যে এই পোলারাইজড ক্যারেক্টারটাই কিন্তু তৃণমূল যে ফসলটা তুলবে তাতে গণতন্ত্র বিপন্ন হবে, কারণ গণতন্ত্রের বিরোধীরা হচ্ছে আয়না। বিরোধী যদি দুর্বল হয়ে পড়ে, গণতন্ত্রে সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে জীবন জীবিকার উপরে হামলা হয়। আমি একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে শুভেন্দুবাবুর উদ্দেশ্যে বলতে চাই যে সংখ্যালঘু ভাইয়েরা ভোট দেয় না আপনাদেরকে, এটা যেমন একটা সত্যি কথা, আংশিক সত্য, আবার এইটা তো একটা সত্যি ঘটনা যে আপনারা কি সংখ্যালঘু ভাই বন্ধুদের কাছে ভোট চান? বিজেপি কি চায়? আপনি দেখেছেন বিজেপি কোনোদিন গিয়ে কোনো সংখ্যালঘু এতে বলেছে যে আপনারা ভোট দিন, আমরা একটা সেকুলার স্টেটে বাস করি, আমরা এটা করব, আপনাদের ভালো কিছু করব, তৃণমূল যে কাজগুলো আপনাদের শোষণ করছে তার থেকে আপনার নিস্তার দেব। আপনি ভোট চেয়েছেন কি একদিনের জন্য? আপনি ভোট চাননি, আর ওরা ভোট না দিলে পরে হয়ে যায় অন্যায়। আমি বলছি যে এই যে রাজনীতিটা, এই রাজনীতির দুটো পার্ট, একটা হচ্ছে সাম্প্রদায়িকীকরণ, দ্বিতীয় হচ্ছে এক প্রকারে বোকামি। এই দুটোর মিশেলে কিন্তু আগামীতে তৃণমূল ক্ষমতায় শুধু আসীন হবে না, দেখবেন এক বজ্ঞা রাজনীতিতে তৃণমূল আরও কত স্বৈরাচারী হয়ে উঠতে পারে। আচ্ছা, এই তৃণমূল প্রসঙ্গে একটা প্রশ্ন। নতুন বছর পড়েছে এবং প্রতিটি রাজনৈতিক দল নিজের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সেরকমই আমরা দেখলাম যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও শুভেচ্ছা দিয়েছে, কিন্তু এবছর যেটা দেখা গেল তার পাশে মুখ্যমন্ত্রীর ছবিটা দেখা গেল না, যেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি একটি ইঙ্গিত বাণী। এবং এই আবহেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই নবীন প্রবীণ যে একটা দ্বন্দ্ব চলছে, তার মাঝেই কালীঘাটের সুব্রত বক্সির সঙ্গে বৈঠকে অভিষেক ব্যানার্জি, এই বিষয়টিকে কি বলবেন? ঠিক কোন জিনিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, প্রথম কথা, সুব্রতবাবু হচ্ছে দলের আলংকারিক সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না বললে উনি কিছু করেন না। তাহলে আপনি এটা ধরে নিয়ে এগোন, মমতা ব্যানার্জির নির্দেশে হয়তো সুব্রত বক্সি অভিষেকের সাথে কথা বলছেন যে এই ধরনের কাজগুলো বন্ধ করতে। আর দ্বিতীয় যে সম্ভাবনা হতে পারে যে নতুন একটা দলের কিন্তু রেজিস্ট্রেশন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হয়েছে, সেই নতুন দলটি আদপে কি এই বিক্ষুব্ধ আপনি বললেন নবীন প্রবীণ বা প্রি-21 পোস্ট-21 বা খুব ভালো বললে যুব মাদার্স, যাই নাম দিন না কেন, যে নামে 2018 সাল থেকে দুটো প্যারালাল ফোর্স তৃণমূলের ভিতরে চলছে, তৃণমূলের ঘরের ভেতরে তেলে বেগুনে লড়াই চলছে, সেই লড়াইয়ের যাই হোক না কেন, মমতা সূক্ষ্ম রাজনীতিটা বোঝেন, এই রাজনীতির মেশিনারিজগুলো বোঝেন বলেই আমার মনে হয় সুব্রত বক্সিকে তিনি পাঠিয়েছেন এই কারণে শেষ একটা চেষ্টা করে দেখি। কারণ ইতিমধ্যে কিন্তু অভিষেকের দানা ছাটা, অভিষেক মন্ত্রীদের একের পর এক দল থেকে তাড়িয়ে দেওয়া, বসিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু বিগত কয়েক মাস ধরে র্যাপিড অ্যাকশনে চলছে। ইভেন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন 26-এর ভোটটাও তিনি তার দায়িত্বে লড়বেন। কোনো রকম এজেন্সি, অভিষেকপন্থী এজেন্সি বা কোনো রকম প্রাইভেট এজেন্সিতে তিনি কোনো রকম আর আস্থা রাখেননি। এই পার্টে কিন্তু সুব্রত বাবুকে তিনি মধ্যস্থতাকারী হিসাবে অভিষেক মানে তার ভাইপোকে কিন্তু আমার মনে হয় শেষ বোঝানোর একটা সুযোগ দিচ্ছেন, শেষ একটা চেষ্টা তিনি করতে চাইছেন যে এই দলবিরোধী কাজ, মমতা বিরোধী কাজ, বকলমে মমতা বিরোধী কাজ, এগুলো বন্ধ করতে। কারণ খেয়াল করে দেখবেন এই নবীন প্রবীণের দ্বন্দ্ব, মমতা ব্যানার্জি যেহেতু রাজনীতিটা বহু যুগ ধরে করেন, উনি ওয়েল কাল্টিভেশন করেন, উনি যতটা না গুড অ্যাডমিনিস্ট্রেটর তার চেয়ে অনেক বেটার পলিটিশিয়ান। এই পলিটিক্সের থার্ড আই দিয়ে তিনি বুঝেই ফেলেছেন এই যে দুটো প্যারালাল যদি স্রোত একটা দলে বয়ে যায়, এই দলের স্রোত কিন্তু তার দলের আখেরে ক্ষতি করে। এবং খেয়াল করবেন এই স্রোতে তিনি কোথাও যেন আভাস পেয়েছেন এ রাজ্যে কোনো শিন্ডের আবির্ভাব না হয়ে গেছে, যেটা মহারাষ্ট্রে আমরা একটা শিন্ডের আভাস পেয়েছি, অজিত পাওয়ারকে দেখেছি, ঠিক আছে। এই শিন্ডের আভাসটা তিনি কি অভিষেকের মধ্যে দেখতে পেয়েছেন? তাই তড়িহড়ি ম্যানেজিং ট্যাকটিস এবং রাফ অ্যান্ড টাফ ট্যাকটিসে তার ঘর গোছানো শুরু করেছেন 26-এর আগে। আলটিমেটলি যাই হোক না কেন, 26-এর আগে যে মুখ্যমন্ত্রী দলকে অনেক বেশি সুশৃঙ্খল করতে চাইছেন, তার জন্য তিনটে শৃঙ্খলারক্ষক কমিটি তৈরি করেছেন অভিষেকবিহীন, তারই অঙ্গ এটা। দ্বিতীয়, অভিষেক মমতার ছবি ছাড়া শুভেচ্ছা বার্তা দলের প্রতিষ্ঠা দিবসের দিন 1 জানুয়ারি, এটাও একটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ যে আমি এখন স্বাবলম্বী, আমাকে দলের বাগডোর দেওয়া হোক। আচ্ছা, আপনি যেটা বললেন যে নতুন একটি দল রেজিস্টার হয়েছে, কোথাও কি ইঙ্গিতই দিচ্ছেন যে অভিষেক ব্যানার্জি
নামে বা অভিষেক ব্যানার্জির দল রেজিস্টার হতে পারে এরকম সম্ভাবনাও আছে? দেখুন, আমি তো জানি না এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রেস মিট করে যদি রেজিস্ট্রেশনটা আখিরে পায় দলটি, তাহলে তখন আমরা প্রত্যেকে জানতে পারবো। তবে যেহেতু ওই দল রেজিস্ট্রেশনের খবরটা আনঅফিসিয়ালি সবার কাছেই মোটামুটি মিডিয়া জগতে চলে এসছে, তারপরে পরে মমতা ব্যানার্জির ভয়ানক অ্যাক্টিভিটি পলিটিক্যালি, খেয়াল রাখবেন মুকুল রায় ঠিক একই রকমভাবে কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে, এক্সিস্টিং তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গঠনের রেজিস্ট্রেশন পেয়ে গেছিলো। এখনও বহু জায়গায় মুকুলপন্থী তৃণমূলের বহু পার্টি অফিস আছে। তারপরে শেষ পর্যন্ত তাকে ম্যানেজ করে ঘর বাপাসি করার একটা বড় উদ্যোগ মমতা ব্যানার্জি সাকসেসফুলি নেন। ফলে এই যাত্রায় আমার যেখানে মনে হয় বছরের প্রথম দিনই অভিষেককে সমঝে চলার, দল বিরোধী কাজের থেকে বিরত থাকার, মমতা বিরোধী কাজের থেকে বিরত থাকার একটা আগাম বার্তা তার দলেরই আলংকারিক সভাপতি, যে মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছুই করতে পারেন না, কিছু করেন না, এই সুব্রত বক্সিকে দিয়েই তিনি দূত করে পাঠালেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।